স্বাগত সকলকে গল্পকথার শ্রুতিপাঠ্যে। পাঠ চলছে উপন্যাসের অধ্যায় থেকে মানিক বন্দ্যোপাধ্যায় রচিত পুতুল নাচের ইতিকথা। ইতিমধ্যে পুতুল নাচের ইতিকথা উপন্যাস থেকে 7টি অধ্যায় পাঠ হয়ে গেছে। আজকের পর্বে আপনাদেরকে পাঠ করে শোনাব অধ্যায় 8। 1 মাস গ্রামে না ফিরিবার প্রতিজ্ঞা দুদিনের বেশি টিকিল না শশীর। এ গায়ে ও গায়ে তার অসহায় বিপন্ন রোগীরা যে পথ চাহিয়া আছে। বিন্দুর সঙ্গে দেখা করিবার ইচ্ছা শশীর আর ছিল না। রওনা হওয়ার দিন বিকালে হঠাৎ অনিচ্ছা জয় করিয়া সে হাজির হইল নন্দর বাড়িতে। নন্দ বাড়ি ছিল, বিন্দু না। বিন্দুকে এখনো এ বাড়িতে আনা হয় নাই। নন্দ বলিল, ও বাড়ি যাব বলে তৈরি হচ্ছিলাম, দেখা করবে তো, চলো আমার সঙ্গে। শশী বলিল, ও বাড়ি যাবার সময় হবে না নন্দ, আজ বাড়ি যাচ্ছি, 7টায় গাড়ি। আজকেই যাবে? বসো, চাটা খাও। শশীর মনে কি এ আশা ছিল যে গাওদিয়ার বাড়িতে টিকিতে না পারিলেও নন্দর গৃহে গৃহিণী হইয়া বিন্দু থাকিতে পারিবে। বিন্দু আসে নাই শুনিয়া সে যেন বড় দমিয়া গেল। নন্দর বাড়িঘর দেখিয়া সে একটু অবাক হইয়া গিয়াছিল। এখানে আগে সে কখনো আসে নাই। নন্দর গৃহে বনিদিত্যের ছাপ যে এত স্পষ্ট ও প্রীতিকর এ ধারণা তাহার ছিল না। সেকেলে ধরনের ভারী নিরেট সব আসবাব, দরজা জানালায় দামি পুরু পর্দা, দেয়ালে প্রকাণ্ড কয়েকটা অয়েল পেন্টিং। এমনই সব গৃহসজ্জা নন্দর এই ঘরখানাকে একটি অপূর্ব গম্ভীর শ্রী দিয়াছে। অন্দর বোধ হয় বেশি তফাতে নয়। কোমল গলার কথা ও হাসি শশীর কানে আসিতেছিল। সে অনুভব করিতেছিল অন্তরালের একটি বৃহৎ সুখী পরিবারের অস্তিত্ব। তারপর একসময় 7-8 বছর বয়সের একটি সুশ্রী ছেলে কি বলিতে আসিয়া শশীকে দেখিয়া নন্দর গা ঘেঁষিয়া দাঁড়াইয়া পড়িল। কি সুন্দর তার দুটি কৌতূহলী চোখ! আর কি মায়া নন্দর চোখে! গরমে যে ঘেমে উঠেছিস বলিয়া নন্দ নিজে ছেলের জামা খুলিয়া দিতে শশী যেন অবাক হইয়া গেল। এ কি অসঙ্গতি নন্দর আবেষ্টনীর মধ্যে! তার এই পুরুষানুক্রমিক নীড়ে শান্তি আছে নাকি? এই গৃহের সীমাবদ্ধ জগতে কি সুখ ও আনন্দের তরঙ্গ ওঠে আর পড়ে? নন্দর ছেলে চলিয়া গেলে শশী বলিল, বিন্দুকে বলেছিলে নন্দ এখানে আসার কথা? বলেছিলাম, সে আসবে না। আসবে না ইহা অপ্রত্যাশিত নয়, তবু শশী যেন নিভিয়া গেল। চাকর তামাক দিয়া গিয়াছিল, নন্দর হাতের নলটা সাপের মতো দুলিয়া উঠিল। অন্যমনস্কভাবে সে বলিতে লাগিল, এমন যেদি মানুষ জন্মে দেখিনি শশী, কথা বললে হেসে উড়িয়ে দেয়। কি যে বিপদে আমি পড়েছি! স্বীকার করি কাজটা প্রথমে ভালো করিনি, রাগের মাথায় ঠিক থাকিনি দিক বিদেক, কিন্তু সত্যি বলছি শশী, শেষের দিকে ওই আমাকে চালিয়ে নিয়ে এসেছে, থামতে দেয়নি। স্পষ্ট করে আমি অবশ্য এতদিন বলিনি কিছু, মনটা আমার কদ্দূর বদলে গেছে আগে ভালো বুঝতে পারিনি শশী। এবার যখন গাওদিয়া চলে গেল হঠাৎ, সেই থেকে কেমন। নন্দ হেন লোক, সেও আজ তামাক টানার ছলে কাশিল। এখানে আসবার জন্য কত তোষামোদ করেছি, কি আর বলবো তোমাকে। কত বলছি যে আর কেন, চলো এবার ও বাড়িতে, সকলের সঙ্গে মিলেমিশে থাকবে। খোকার মা আজ 1 বছর শয্যাশায়ী, তার ভালো মন্দ কিছু হলে এত বড় সংসার তো তোমারই না, আমি আরেকটা বিয়ে করতে যাব এই বয়সে? তা শুনে এমন করে হাসে যেন ঠাট্টা করছি। শশী বলিল, তোমার মুখে এসব কথা হয়তো ঠাট্টার মতোই শোনায় নন্দ। নন্দর ভাবপ্রবণতা ভাঙিয়া গেল, মুখে দেখা দিল মেঘের মতো বিরাগের ছায়া। হাতের নল নামাইয়া চোখের ভুরু কুঁচকাইয়া সে বলিল, তুমি যদি পরিহাস করতে এসে থাকো। পরিহাস? তোমার সঙ্গে? এরকম কাণ্ডজ্ঞানের অভাব না হলে তুমি এমন সব কাণ্ড করতে পারো? শশী আর বসিল না,
তাহাকে আগাইয়া দিতে নন্দ উঠিয়া আসিল না। যে চা ও খাবার শশী স্পর্শ করে নাই, সেদিকে চাহিয়া কি যেন ভাবিতে লাগিল। গ্রামে ফিরিয়া দিনগুলি এবার অপ্রীতিকর মানসিক চাঞ্চল্যের মধ্যে কাটিতে থাকে। গরমে শরীরও কিছু খারাপ হইয়া যায় শশীর। এবছর এক্কেবারে বৃষ্টি নাই। গ্রামের শ্যামল রূপ রোদে পুড়িয়া একেবারে বাদামি হইয়া উঠিয়াছে। এটা কলেরার মরশুমের সময়। শ্মশানে ধুম লাগিয়াই আছে। বেশি খাটিতে হওয়ায় শশীর মেজাজ গিয়াছে আরও বিগড়াইয়া। স্নানাহারের সময় পায় না, অথচ তেমন পয়সা নাই। কলিকাতায় এরকম পসার হইলে এতদিনে সে বোধহয় লাখপতি হইয়া যাইত। পরাণ আশা করিয়াছিল কলিকাতা হইতে শশী তাহাকে মতির খবর আনিয়া দিবে। শশী ফিরিয়াছে শুনিবা মাত্র সে ছুটিয়া আসিয়াছিল। শশী মুখ তুলিয়া চাহিতে পারে নাই। পরাণও চুপচাপ খানিক বসিয়া থাকিয়া উঠিয়া গিয়াছিল। সেটা সকাল। তারপর দুপুরে আসিয়াছিল কুসুম। বলিয়াছিল, কেন যে মরছে ভেবে ভেবে চুরি করে তো আর নিয়ে যায়নি বোনকে কেউ, সে গেছে স্বামীর সঙ্গে। অত ভাবনা কিসের দিনরাত? কি আনলেন আমার জন্যে? তোমার জন্যে কিছু আনিনি বউ। কি ভুলো মন মা গো, কত করেছে বলে দিলাম আনতে। শশী অবাক হইয়া বলিয়াছিল, কি আবার আনতে বললে তুমি? কখন বললে? ও মা, বলিনি বুঝি? তা হবে হয়তো, বলবো বলে বলিনি শেষ পর্যন্ত। কিন্তু না বললে কি আনতে নেই? কি অকৃত্রিম ছেলে মানুষই কুসুমের, কি নির্মল হাসি। তারপর কয়েকদিন কুসুমের সঙ্গে দেখা হয় নাই। এই হাসি শশীর মনে ছিল, জোর করিয়া মনে রাখিয়াছিল। ভাবসা গুমট, শুষ্ক ডোবা পুকুর ভরা গ্রামের রুক্ষ মূর্তি আর কলেরা রোগীর কদর্য সান্নিধ্য, এই সমস্ত পীড়নের মধ্যে কুসুমের খাপছাড়া হাসিটুকু ভিন্ন মনে করিবার মতো আর কিছু শশী খুঁজিয়া পায় নাই। কিছু ভালো লাগে না শশীর, না গ্রাম না গ্রামের মানুষ। শেষ রাত্রে ঢেঁকির শব্দে ঘুম ভাঙিয়া যায়। তখন হইতে সন্ধ্যার নীরবতা আসিবার আগে কায়েতপাড়ার পথের ধারে বটগাছটার শাখায় জমায়েত পাখির কলরব শুরু হওয়া পর্যন্ত বন্য গৃহস্থ জীবনের যত বিচিত্র শব্দ শশীর কানে আসে, সব যেন ঢাকিয়া যায় যামিনীর হামানদিস্তার ঠুকঠুক শব্দে আর গোপালের গম্ভীর কাশির আওয়াজে। বাড়িতে মেয়ে পুরুষ হাসে কাঁদে কলহ করে, বাহিরে যুবক ও বৃদ্ধের দল তাস খেলে, আড্ডা দেয়। চাষি মজুর গয়লা কুমোর শ্যাকরা জেলে দোকানি এরা ছাড়া অলস অকর্মণ্যতার অতিরিক্ত ভদ্র পেশা যাদের আছে আঙুলে গুনিয়া ফেলা যায়। শ্রীনাথের দোকানের লালচে আলোয় কীর্তি নিয়োগীর মাথার তেল মাখা আপটি চকচক করিতে দেখিলে নৈশ আকাশের তারা ও চাঁদের আলোর দিকে চাহিতে শশীর লজ্জা করে। বাগদিপাড়ায় জেল ফেরত কয়েকজন বীর পুরুষ রাত দুপুরে পরস্পরের মাথা ফাটাইয়া দেয়। শশীর হাতের বাঁধা ব্যান্ডেজ তাহাদের খোলা হয় জেলের হাসপাতালে। সুদেব বলিয়া বেড়ায়, মতির বিবাহটা মিছে, ছল, শশী কর্তৃক মতিকে গাপ করার কৌশল মাত্র। ভদ্রপানা যার সঙ্গে বিয়ে হলো মতির, কত টাকা সে খেয়েছে জানো ছোটবাবুর ঠেয়ে? হয়তো বাজিতপুরে, হয়তো আর কোথাও মতিকে শশী লুকাইয়া রাখিয়াছে। গায়ে যে শশী থাকে না, রোগী দেখিবার ছলে কোথায় চলিয়া যায়, সুদেব ছাড়া আর কে তার অর্থ বুঝিবে? অন্ধকার রাতে গোয়ালপাড়ার ৮-১০টা ছোকরা একদিন ২-৩ গামলা গোবর গোলা জল শশীর গায়ে ঢালিয়া দেয়। গোয়ালপাড়ার গোবর অতি সুপ্রাপ্য। পরদিন গোপালের গোমস্তা বাকি টাকার জন্য সদরে নালিশ রুজু করিতে গিয়াছে। খবর পাইয়া গোয়ালপাড়ার মোড়ল বিপিন অবশ্য আসিয়া কাঁদিয়া পড়ে। গোটা কয়েক নিরীহ ছোকরাকে ধরিয়া আনিয়া কান মলায়, নাকে খত দেওয়ায়, তাতে মন শান্ত হওয়ার কথা নয়। তারপর আছে সেন দিদি, অন্ধকারে চোরের মতো পলায়নপর অবস্থায় সামনে পড়িয়া থমকিয়া দাঁড়ানো যেন আজকাল তার বিশেষ একটা প্রিয় অভিনয়ে দাঁড়াইয়া গিয়াছে।
অদূরে হুঁকার লাল আগুন হঠাৎ কোথায় অদৃশ্য হয়। খানিক পরে এক্কেবারে অন্দরে শোনা যায় গোপালের গলা। সেনদিদি নূতন একটা আবদার আরম্ভ করিয়াছে শশীর কাছে। গ্রামের একটি বৃদ্ধের চোখের ছানি কাটিয়া শশী সম্প্রতি তাহার দৃষ্টিশক্তি ফিরাইয়া আনিয়াছে। সেই হইতে সেনদিদি তাহাকে আর রেহাই দেয় না। বলে, ও শশী, দাও বাবা দাও, কেটে কুটে ওষুধ দিয়ে যেমন করে হোক দাও, চোখটা আমার সারিয়ে। শশী বলে, চোখ আপনার নষ্ট হয়ে গেছে সেনদিদি, ও আর সারবে না। সেনদিদি ব্যাকুল হইয়া বলে, তুমি কেটে কুটে দিলেই সারবে শশী, আমি তো জন্মান্ধ নই। আমার জন্যে তোমার এত মায়া ছিল, সেসব কোথায় গেল বাবা? সেনদিদিকে বোঝানো দায়, কিছুই সে বুঝিতে চায় না। শশীর হাত চাপিয়া ধরিয়া কাঁদিয়া ফেলে। সবাই কানি বলে। আমার তো সয় না শশী। ওরে বাপরে, আমি কানি? নিরুপায় শশী ভাবিয়া চিন্তিয়া বলে, কাচের চোখ নেবেন সেনদিদি, নকল চোখ? দেখতে অবশ্য পাবেন না চোখে, তবে চোখটা আপনার আসল চোখের মতো দেখাবে, লোকে সহজে টের পাবে না। কাচের চোখ দিয়ে কি করব শশী? বলিয়া সেনদিদি রাগিয়া ওঠে। তুমি ছাইয়ের ডাক্তার শশী, কিচ্ছু জানো না তুমি চিকিৎসের। কর্তা যা বলে তা তো মিথ্যে নয় দেখছি। তাহলে তুমি চিকিৎসে করে চোখটা আমার খেয়েছ, অন্য কেউ হলে চোখ কি আমার নষ্ট হতো? আজকে তুমি কাচের চোখ দিয়ে আমায় ভোলাতে চাও? পাজি, হতভাগা জোচ্চোর, মর তুই মর। শশী চুপ করিয়া থাকে। কত ভালোবাসিত সেনদিদি তাকে, তার উপর কত বিশ্বাস ছিল। তবু শশী আর অবাক হয় না। যে স্নেহ মমতার ভিত্তি ভাবপ্রবণতা, তা যে বুদ্বুদের মতো অস্থায়ী, শশী তা অনেক কাল জানে। কদিন পরে সেনদিদি বলে, হ্যাঁ শশী, কাচের চোখ লাগালে টের পাবে না লোকে? ভূমিকা নাই, সেদিনকার গালাগালির জন্য আফসোস নাই, সোজা স্পষ্ট প্রশ্ন। সহজে পাবে না, টের পেলেই বা কি এসে যায়? চোখটার জন্যে খারাপ দেখাচ্ছে এখন, সেটা তো দেখাবে না। কবে লাগাবে চোখ? কাচের চোখের নামে সেদিন সেনদিদি খেপিয়া উঠিয়াছিল, আজ তাহার আগ্রহ দেখো। শশী শান্তভাবেই বলে, আমি তো পারবো না সেনদিদি, আমার কাছে যন্ত্রপাতি নেই। বাজিতপুরে হবে কি না তাও জানি না, কলকাতা গিয়ে করাতে হবে, সময় লাগবে অনেক। আপনার ভালো চোখটির সঙ্গে রং টং মিলিয়ে চোখ হয়তো তৈরি করেও নিতে হবে। কবে নিয়ে যাবে কলকাতা? এ কথা বলিতে সেনদিদির দ্বিধা হয় না, সংকোচ হয় না। কত যেন দাবি তাহার আছে শশীর উপর। প্রথমে শশীর রাগ হয়, তারপর মনে মনে সে হাসে, বলে, কবে যেতে পারবো তা তো ঠিক নেই সেনদিদি। রোগী নিয়ে কীরকম ব্যস্ত হয়ে আছি তা তো দেখতে পান। পুজোর আগে আমার যাওয়া হবে কিনা সন্দেহ। আর কারোর সঙ্গে যান না। সেনদিদি কাঁদো কাঁদো হইয়া বলে, আমার কে আছে শশী? কে আমাকে নিয়ে যাবে? আমি মরলে সবাই বাঁচে, কে আমার জন্য এসব হাঙ্গামা করবে? সময় করে একবারটি আমায় নিয়ে চলো বাবা, চোখটা ঠিক করে আনি। মুখের দাগ মিলাইয়া দিবার ওষুধও তাহাকে শশীর দিতে হয়। দুদিন না যাইতেই আসিয়া নালিশ জানায়, কই দাগ তো শশী মিলিয়ে যাচ্ছে না একটু, কীরকম ওষুধ দিচ্ছ? শশী ক্লান্ত স্বরে বলে, যাবে সেনদিদি যাবে, বসন্তের দাগ কি এত শিগগিরই যায়? যতদিন যায় গ্রাম ছাড়িয়া নূতন জগতে নূতন করিয়া জীবন আরম্ভ করিবার কল্পনা শশীর মনে জোরালো হইয়া আসে। সে বুঝিতে পারিয়াছে, জোর করিয়া সরিয়া না গেলে সে কোনোদিন এই সংকীর্ণ আবেষ্টনী হইতে মুক্তি পাইবে না। ভবিষ্যতের জন্য স্থগিত রাখিয়া চলিতে থাকিলে জীবন শেষ হইয়া আসিবে, তবু নাগাল মিলিবে না ভবিষ্যতের। তাছাড়া জীবনে যে বিপুল ও মনোরম সমারোহ সে আনিতে চায়, তাহা সম্ভব করিতে হইলে শুধু গ্রাম ছাড়িয়া গেলেই তাহার চলিবে না। আত্মীয় বন্ধু সকলের সঙ্গে মনের সম্পর্কও তাহাকে ভুলিতে হইবে। এদের সীমাবদ্ধ সংকীর্ণ জীবনের সুখ দুঃখের ঢেউ যদি তাকে নদীর বুকে মোচার খোলার মতো আন্দোলিত করে, নূতন জীবনকে গড়িয়া তুলিবার শক্তি
সে পাইবে কেন? যে আবেষ্টনীতে যেভাবে সে বাঁচিতে চায়, তার ব্যক্তিগত জীবনে তাহা বিপ্লবের সমান। এ বিপ্লব তাকে আনিতে হইবে একা, তারপর নবসৃষ্ট জগতে বাস করিতে হইবে একা। সেখানে তো এদের স্থান নাই। বিন্দুর কথা ভাবিয়া সে যদি কাতর হইয়া থাকে, কুসুম গোপনে কাঁদে কিনা আর মতি কোথায় গেল তাই ভাবে সর্বদা, সিন্ধুকে মনের মতো করিয়া গড়িয়া তুলিতে পারিল না ভাবিয়া ক্ষোভ করে, নিজের জীবনকে সে গুছাইবে কখন, কখন করিবে নিজের কাজ, যাদের সাহচর্য অশান্তিকর, যাদের সে কাছে চায় না, জীবনের সার্থকতা আনিতে হইলে নির্মমভাবে মন হইতে তাদের সরাইয়া দিতে হইবে। যাদব বলেন, তা হবে না দাদা, বিবাকী হতে হলে মনে বিরাগ চাই। 22 বছর বয়সে এ গাঁয়ে এসে বাসা বাঁধলাম, কেউ জানে না কোথা থেকে এলাম, কি বৃত্তান্ত। আমার সব ছিল শশী, বাড়ি ঘর, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। 40 বছর কারো খবর রাখি না। বাপ মা মরেছে, খবরও পাইনি, শ্রাদ্ধও করিনি। ভাই বোন ছিল গোটা কত, আছে না গেছে তাও জানি না। সেজন্য দুঃখ নেই শশী। নতুন ঘর বাঁধতে হলে পুরনো খড়কুটো বাদ দিতে হবে না? কষ্ট হতো না প্রথমে? শশী বলে, কদিন কষ্ট হয়, ভুলো মন মানুষের, দুদিনে ভুলে যায়। সহ্য হলো না বলেই ছেড়ে এলাম না সকলকে। পাগল দিদি হাসিয়া বলেন, সুখে শান্তিতে আছি এখানে, নয় গো? 40 বছরের সুখ শান্তি, কোন গ্রামে কি জীবন ছিল যাদবের কে জানি। 22 বছর বয়সে কিসের লোভে সে গৃহ ছাড়িয়াছিল? গৃহী সাধকের এই জীবন কি তখনও কাম্য ছিল যাদবের? 10টা গ্রামের ভয় ও শ্রদ্ধায় সকলের উপরে একটি আসন, তা যদি হয়, জীবনে তিনি অতুলনীয় সাফল্য লাভ করিয়াছেন বলিতে হইবে। সিদ্ধ পুরুষ বলিয়া চারিদিকে নাম রটিয়াছে, পদধূলির জন্য সকলে লোলুপ। ভালো করিয়া যাদবকে শশী কোনোদিন বুঝিতে পারে না। নিষ্পৃহ নির্বিকার মানুষ, কারো প্রণাম গ্রহণ করেন না, ভক্তি গদগদ কথা শুনিয়া অবিচলিত থাকেন। কত লোকে মন্ত্রশিষ্য হইবার জন্য ব্যাকুল, আজ পর্যন্ত একটি শিষ্যও করেন নাই। তবু শশীর মনে হয় প্রণাম যেন যাদব কামনা করেন, পদধূলি দেন না, আশীর্বাদ করেন না, পাষাণ দেবতার মতো উপেক্ষা করেন ভক্তিকে। শশীর সন্দেহ জাগে, লোকের মনে ভয় ও শ্রদ্ধা জাগানোর কৌশল এসব। তবে তাতে কি আসিয়া যায়? মানুষের কাছে অলৌকিক শক্তিসম্পন্ন হইয়া থাকার অভ্যাস যে মিশিয়া আছে 40 বছরের সুখ শান্তির সঙ্গে, নির্লোভ সদাচারী শান্তিপূর্ণ নিরীহ মানুষের কাছে অপার্থিব ক্ষমতার অধিকারী হইয়া থাকিবার কামনাও পার্থিব কোনো লাভের জন্য নয়। ও যেন একটা শখ যাদবের, একটা খেয়াল। পাগলা দিদি আম কাটিয়া দেন শশীকে। একটা খোলা পুঁথির সামনে বসিয়া স্থূল শুভ্র উপবীতখানি যাদব আঙুলে জড়ান। দ্বিজত্বের এই চিহ্নটি শশী তাহার কখনো মলিন দেখিল না। শশীর দৃষ্টিপাতে যাদব হাসেন। পইতে কখনো মাজি না শশী? মাজেন না? না, ও কাজের বরাত দিয়েছি সূর্যকে। সূর্যকে? শশী সবিস্ময়ে বলে। যাদব গম্ভীর মুখে বলেন, সূর্যকে? সূর্যবিজ্ঞান বিশ্বাস করো না, তাই অবাক হও, নইলে এ তো তুচ্ছ। সূর্যবিজ্ঞান যে জানে তার উপবীত কখনো ময়লা হতে পারে? কি করি জানো? স্নান করে উঠে রোজ একবার রোদে মেলে ধরি, ধবধবে সাদা হয়ে যায়। আজ খানিকটা বাদ পড়েছিল, কেমন ময়লা হয়ে আছে দেখো। যাদব পইতা মেলিয়া ধরেন। শশী লক্ষ্য করিয়া দেখে রোদের পাশে ছায়ার মতো পইতার খানিকটা সত্য সত্যই নিষ্প্রভ, মলিন,
সূর্যবিজ্ঞানে আর নিজের অত্যাশ্চর্য ক্ষমতায় শশীর বিশ্বাস জন্মানোর জন্য কত যত্নে না জানি যাদব পৈতার এই অংশটুকু পাতলা জল ও মেশানো কালিতে ডুবাইয়াছেন। কালি যাতে বোঝা না যায়, শশীর হাসিও পায়, মায়াও হয়। তাকে অভিভূত করার জন্য এত ব্যাকুল প্রয়াস কেন যাদবের? অলৌকিক শক্তিতে অবিশ্বাস করিলেও যাদবকে শ্রদ্ধা সে তো কম করে না। যাদব বলেন, কত বললাম শেখো শশী, শেখো, সূর্যবিজ্ঞানের ভূমিকাটুকু অন্তত শেখো। ওষুধের বাক্স ঘাড়ে করে আর রোগী দেখে বেড়াতে হবে না। তা তো শিখলে না, যে বিজ্ঞানের ভিত্তি মিথ্যে তাই নিয়ে মেতে রইলে। যাকে তাকে দেবার বিদ্যা এ তো নয়। সারা জীবনে একটি শিষ্য পেলাম না যাকে শিখিয়ে যেতে পারি। এদিকে সময় হয়ে এলো যাবার। শুধু তুমি একটু শিখতে পারো শশী, সবটা নয়। সবটা নেবার ক্ষমতা তোমারও নেই, শুধু ভূমিকাটুকু। তাই বা কজনে পায়? কায়মনো বাক্যে আজও তুমি ব্রহ্মচারী বলে। বিব্রত বিস্মিত শশী শুনিয়া যায়। এ ধরনের কথা যাদব মাঝে মাঝে বলেন। শশী সায়ও দেয় না, প্রতিবাদও করে না। যাদবের শান্ত ধূপগন্ধি ঘরে সে দুদণ্ডের জন্য জুড়াইতে আসে। তাকে এসব অবিশ্বাস্য কাহিনী শোনানো কেন? সে কি শ্রীনাথ মুদি যে শুনিতে শুনিতে গদগদ হইয়া মুখে ফেনা তুলিবে? শশীর অবিশ্বাস যাদব টের পান। শশীকে জয় করিবার জন্য তার এত বেশি আগ্রহের কারণও বোধ হয় তাই। বলেন, সূর্যবিজ্ঞান যে জানে তার অসাধ্য কি? অতীত ভবিষ্যৎ তার নখদর্পণে। কবে কি ঘটবে জীবনে কিছুই তার অজানা থাকে না। মৃত্যুর দিনটি পর্যন্ত 10-20 বছর আগে থেকে জেনে রাখতে পারে। পৈতাটা যাদব আঙুলে জড়ান আর খোলেন। দু চোখ জলজল করে। সাধে কি ভীরু গ্রামবাসী ভয় করে যাদবকে? এমন জ্যোতিষ্মান চোখে চাহিয়া এমন জোরের সঙ্গে যাই তিনি বলুন, অবিশ্বাস করিবার সাহস কারও হওয়া সম্ভব নয়। আপনি জানেন? শশী জিজ্ঞাসা করে। জানি না, 20 বছর থেকে জানি, বলেন যাদব। হাসি পায় বলিয়া শশী ফস করিয়া জিজ্ঞাসা করিয়া বসে, কবে? যাদবও সঙ্গে সঙ্গে জবাব দেন, রথের দিন। আমি রথের দিন মরব শশী। কবে কোন সালের রথের দিন যাদব দেহত্যাগ করিবেন ঠিক হইয়া আছে। শশী আর সে কথা জিজ্ঞাসা করে না, কারণ কথাটা বলিয়াই যাদব হঠাৎ এমন ভীতভাবে স্তব্ধ হইয়া যান এবং পাগলা দিদি এমনভাবে অস্ফুট একটা শব্দ করিয়া ওঠেন যে শশী লজ্জা বোধ করে। অবিশ্বাসের পীড়নে উত্তেজিত করিয়া এমন অসাবধানে যাদবকে ও কথা বলানো তাহার উচিত হয় নাই। আর 6 মাস 1 বছরের বেশি গ্রামে শশী থাকিবে না, এ কথা যাদব জানেন। তবু তার মধ্যে অসুখ বিসুখ হইয়া যদি তিনি মরিতে বসেন আর শশীকেই তার চিকিৎসা করিতে আসিতে হয়, মরিতেও বেচারির সুখ থাকিবে না। কথাটা চাপা দিবার জন্য শশী অন্য কথা পারে। বলে, জানেন পণ্ডিত মশাই, চলে আমি যাব ঠিক, কিন্তু কেমন ভয় হয় মাঝে মাঝে। শুধু শহরে গিয়ে ডাক্তারি করার ইচ্ছা থাকলে কোনো কথা ছিল না। এত বড় বড় কথা আমি ভাবি। বিদেশে যাব, ফিরে এসে কলকাতায় বসব, মানুষের শরীর আর মনের রোগ সম্বন্ধে নতুন নতুন গবেষণা করব, দেশ বিদেশে নাম হবে, টাকা হবে। যাদব যেমন করিয়া সূর্যবিজ্ঞানের কথা বলিতেছিলেন, তেমনি ভাবে শশী এবার নিজের কল্পনার কথা বলে। সেই হইল সূত্রপাত। রথের দিন দেহত্যাগ করিবার কথা যাদব যা বলিয়াছিলেন, শশী জানে তা নেহাত কথার কথা। হঠাৎ মুখ দিয়া বাহির হইয়াছে। হারু ঘোষের বাড়ি গিয়া কথায় কথায় পরাণের কাছে এ গল্প সে কেন করিয়াছিল শশী জানে না। বোধহয় কুসুমকে শোনানোর জন্য। যেখানে যা কিছু বিচিত্র ব্যাপার সে প্রত্যক্ষ করে পরাণকে বলিবার ছলে কুসুমকে সেসব শোনানোর কেমন একটা অভ্যাস তাহার জন্মিয়া যাইতেছে। তারপর কেমন করিয়া কথাটা যে ছড়াইয়া গেল এক্কেবারে দিক দিগন্তে। ঝোঁকের মাথায় শশীর কাছে যাদব যে অর্থহীন কথাটা বলিয়াছিলেন, গ্রামে তাহা এমন আলোড়ন তুলিবে কে জানিত। শশী বাজিতপুরে যাওয়ার জন্য প্রস্তুত হইতেছিল। ছুটিয়া আসিল শ্রীনাথ। সত্যি ছোটবাবু, দেবতা দেহ রাখবেন?
শশী বলিল, তুমি কি পাগল শ্রীনাথ? কথার ছলে কি বলেছেন না বলেছেন? শ্রীনাথ বলিল, কথার ছলেই তো বলবেন ছোটবাবু, নইলে নিজে কি রটিয়ে বেড়াবেন? শুধু এই কথাটি আপনি বলেন ছোটবাবু, নিজের মুখে দেবতা উচ্চারণ করেছেন কি রথের দিন দেহ রাখবেন? শশী বলিল, বলেছেন বটে, কিন্তু কি জানো? হায় সর্বনাশ! বলিয়া শ্রীনাথ আকুল হইয়া ছুটিয়া গেল। ব্যাপারটা যে এত বিরাট হইয়া উঠিবে তখনও শশী কল্পনা করে নাই। নতুবা শ্রীনাথকে ডাকিয়া সে বলিয়া দিত যে রথের দিন যাদব দেহ রাখিবেন বলিয়াছেন বটে, কিন্তু সে কোনো এক রথের দিন, আগামী রথ নয়। হাসপাতালে ভর্তি করিয়া দিবার জন্য একটি কঠিন অপারেশনের রোগীর সঙ্গে শশী বাজিতপুরে যাইতেছিল। রোগীটির অবস্থা বড় শোচনীয়। হাসপাতালে লইয়া যাওয়ার ব্যবস্থা দেওয়া উচিত হইয়াছে কিনা, পথেই যদি শেষ হইয়া যায় তবে বড়ই দুঃখের কথা হইবে। এইসব ভাবিতে ভাবিতে শশী অন্যমনস্ক হইয়া গিয়াছিল। বাজিতপুরের সরকারি ডাক্তারের সঙ্গে শশীর ঘনিষ্ঠতা হইয়াছিল। সম্প্রতি তিনি বদলি হইয়া যাইতেছেন। শশীকে সেদিন তিনি ফিরিতে দিলেন না। পরদিন গ্রামে ফিরিয়া কায়েতপাড়ার পথে লোকের ভিড় দেখিয়া শশী অবাক হইয়া গেল। যাদবের ভাঙা জীর্ণ বাড়ির সম্মুখে অনেক লোক জমিয়াছে। যাদব বাহিরে আসিয়া বসিয়াছেন। পদধূলির জন্য সকলে কাড়াকাড়ি করিতেছে। সজল কণ্ঠে শ্রীনাথ করিতেছে, হায় হায়। একজন শশীকে বলিল, সামনের রথের দিন পণ্ডিত মশাই দেহ রাখবেন ছোটবাবু। সামনের রথের দিন? কে বললি এ কথা? শ্রীমুখী নিজেই বলেছেন। দূর গাঁ থেকে লোক আসছে ছোটবাবু, খবর পেয়ে। শেতলবাবু এই মাত্র ঘুরে গেলেন। ওদিক দিয়া ঘুরিয়া শশী বাড়ির ভিতরে গেল। মেয়েরা দল বাঁধিয়া আসিতে শুরু করিয়াছিল। পাগল দিদি দরজা খোলেন নাই। শশীর ডাকাডাকিতে দুয়ার খুলিয়া দিলেন। কাঁদিয়া বলিলেন, ও শশী, এমন সর্বনাশ কেন করলি আমার? কেন রটালি ও কথা? শশী বিবর্ণ মুখে বলিল, আমি তো ও কথা রটাইনি পাগল দিদি। পাগল দিদি বলিলেন, একদল লোক সঙ্গে নিয়ে শ্রীনাথ এসে কেঁদে পড়ল শশী। বলল, তুই নাকি বলেছিস, ওর নিজের মুখে শুনে গেলি এবার রথের দিন। এবার রথের দিন? আমি তো বলিনি পাগল দিদি। পণ্ডিত মশাই স্বীকার করলেন। পাগল দিদি সায় দিলেন। শশী ব্যাকুল হইয়া বলিল, কেন তা করলেন? এ কি পাগলামি! পণ্ডিত মশাই বলতে পারলেন না এবারকার রথের কথা বলেননি? কই তা বললেন, হাসি মুখে মেনে নিলেন। কি হবে এবার? বাহিরের কলরব ভাসিয়া আসিতেছিল। শশী দরজাটা ভেজাইয়া দিল। সমস্ত ব্যাপারটা এমন দুর্বোধ্য মনে হইতেছিল শশীর, যাদবের সম্বন্ধে এরকম একটা জনরব একেবারেই বিস্ময়কর নয়। মাঝে মাঝে তার সম্বন্ধে অনেক অদ্ভুত কথা রটে। যাদব সমর্থন করিলেন কেন? মাথা তো খারাপ নয় যাদবের, পাগল তো তিনি নন। একদল লোক সঙ্গে করিয়া শ্রীনাথ আসিয়া কাঁদিয়া পড়িল। অমনি কোনো কথা বিবেচনা না করিয়া যাদব স্বীকার করিয়া বসিলেন যে আগামী রথের দিন তিনি স্বেচ্ছায় মরিবেন। এরকম স্বীকারোক্তির ফলাফলটা একবার ভাবিয়া দেখিলেন না? কে জানি কি হইবে এবার। রথের দিন যাদব যদি না মরেন, মানুষের কাছে মিথ্যাবাদী হইয়া থাকিতে হইবে তাকে। তার সিদ্ধিতে, তার শক্তিতে লোকের বিশ্বাস থাকিবে না। যাদবের কাছে তাহা মৃত্যুর চেয়ে শতগুণে ভয়ঙ্কর। মানুষের অন্ধভক্তি ছাড়া বাঁচিয়া থাকিবার আর তো কোনো অবলম্বন তাহার নাই। এ কথা যাদব কেন স্বীকার করিয়া লইলেন? বলিলেই হইতো এ শুধু জনরব, ভিত্তিহীন গুজব। যাদবের কথা কে অবিশ্বাস করিত? রথের তো বেশি দিন বাকি নাই। সেদিন যাদব কেমন করিয়া মরিবেন? না মরিলে কেমন করিয়া মুখ দেখাইবেন গ্রামে? অনেকক্ষণ পরে ক্লান্ত যাদব বিশ্রামের জন্য ভিতরে আসিলেন। কয়েকটি ভক্তও সঙ্গে সঙ্গে ভিতরে আসিতেছিল। রূঢ়ভাবে ধাক্কা দিয়া তাহাদের বাহির করিয়া শশী সদর দরজা বন্ধ করিয়া দিল। ভিড়ে গরমে যাদব ঘামিয়া বিবর্ণ হইয়া গিয়াছিলেন। পাগল দিদি তাড়াতাড়ি পাখা আনিয়া বাতাস করিতে লাগিলেন। ফোকলা মুখের চিরন্তন হাসিটি তাহার নিভিয়া গিয়াছে। দু চোখ ভরা জল, বার্ধক্যের স্তিমিত দুটি চোখ। এ কি করলেন পণ্ডিত মশাই?
স্বীকার করলেন কেন? ব্যাকুলভাবে শশী জিজ্ঞাসা করিল। কেন করলাম? রথের দিন মরব যে আমি, বলিনি তোমাকে? শান্তভাবে জবাব দিলেন যাদব। এবারকার রথের কথা তো বলেননি আমাকে। বলেছিলাম বই কি, এবারকার রথের কথাই বলেছিলাম। তুমি এত বিচলিত হচ্ছ কেন শশী? আমার কাছে কি জীবন মরণের ভেদ আছে? গুরুর কৃপায় সূর্যবিজ্ঞান যেদিন আয়ত্ত হলো সেদিন সিদ্ধি লাভ করলাম। ও পার্থক্য সেদিন ঘুচে গেছে শশী। এমনই হিসাবও যদি ধরো, মরবার বয়স কি আমার হয়নি? শশী কাতর হইয়া বলিল, আমার জন্যই এ কাণ্ড হলো। আমার যে কিরকম লাগছে পণ্ডিত মশাই। যাদব হাসিয়া বলিলেন, বাসাংসি জীর্ণানি। শশীর মনে পড়িতেছিল সেদিন রাত্রির কথা। কলিকাতা ফেরত যাদব শ্রীনাথের দোকান হইতে সাপের ভয়ে যেদিন লাঠি ঠুকিয়া ঠুকিয়া বাড়ি আসিয়াছিলেন, জীবনের সেই ভীরু মমতা কোথায় গেল যাদবের? কোথা হইতে আসিল মৃত্যু সম্বন্ধে এই প্রশান্ত ঔদাস্য? যাদবের সম্বন্ধে সে কি আগাগোড়া ভুল করিয়াছে? লোকে যে অলৌকিক শক্তির কথা বলে, সত্যই কি তা আছে যাদবের? খান কয়েক ডাক্তারি বই পড়া বিদ্যায় হয়তো এসব ব্যাপারের বিচার চলে না, হয়তো তার অবিশ্বাস শুধু অজ্ঞানতার অন্ধকার। অনেক যুক্তিতর্ক অনুরোধ উপরোধেও যাদবকে শশী কিছুতেই টলাইতে পারিল না। আগামী রথের কথা বলেন নাই, এ কথা তিনি কিছুতেই স্বীকার করিলেন না। শশী কোনো ক্ষতি করে নাই। কথাটা না রটিলেও রথের দিন তিনি অবশ্যই দেহত্যাগ করিতেন। জনরূপ তুলিয়া দিয়া শশী যদি তার কোনো অসুবিধা করিয়া থাকে, তা শুধু এই যে লোকে পদধূলির জন্য জ্বালাতন করিতেছে, আর কিছু নয়। কিছুতেই এ মতলব ছাড়বেন না পণ্ডিত মশাই। তাই কি হয় শশী? 20 বছর আগে থেকে এ যে ঠিক হয়ে আছে। কই পাগল দিদি তো কিছু জানতেন না। ওকে কি বলেছি যে জানবেন? সময় এগিয়ে এসেছে, তাই কথায় কথায় সেদিন তোমায় বললাম, নইলে এক্কেবারে সেই যাবার দিন বলে বিদায় নিতাম। শশী উদ্ভ্রান্ত মিনতির সঙ্গে বলিল, মনের জোরে আপনি তো মরার দিন পিছিয়েও দিতে পারেন। তাই বলুন না সকলকে, বলুন যে আপনার অনেক কাজ বাকি, তাই ভেবে চিনতে 2-4 বছর পিছিয়ে দিলেন দিনটা। কথাটা বোধহয় যাদবের মনে লাগে। উৎসুক দৃষ্টিতে তিনি শশীর মুখের দিকে চাহিয়া থাকেন। শশীর মনে হয় একটি ফাঁদে পড়া জীব যেন হঠাৎ বেড়ার গায়ে ছোট্ট একটি ফাঁক দেখিতে পাইয়াছে। তারপর আত্মসংবরণ করিয়া যাদব মাথা নাড়েন। লোকে হাসবে শশী, টিটকারি দেবে বলিয়া তাড়াতাড়ি যোগ দেন, সেই জন্যও নয়। যোগ সাধন করে যেসব শক্তি পাওয়া যায়, ভগবানের নিয়মকে ফাঁকি দেবার জন্য তার ব্যবহার নিষেধ শশী। একে ওকে জিজ্ঞাসা করিয়া সারাদিনের চেষ্টায় শশী কিছু কিছু বুঝিতে পারিল বিনা প্রতিবাদে যাদব কেন জনরবকে মানিয়া লইয়াছেন। কথাটা ছড়াইয়াছিল পল্লবিত হইয়া। ভক্তদের মধ্যে অনেকে জানিত যাদব বহুদিন হইতে শশীকে শিষ্য করিবার চেষ্টা করিতেছেন। শশীর এই সৌভাগ্যে তাহারা হিংসা করিয়াছে। কাল কুসুম নাকি ব্যস্ত উত্তেজিতভাবে বলিয়া বেড়াইয়াছিল যে স্নান করিয়া পাগল দিদিকে সে একবার প্রণাম করিতে গিয়াছিল। সকর্ণে শুনিয়া আসিয়াছে রথের দিন মরিবেন বলিয়া তাড়াতাড়ি শিষ্যত্ব গ্রহণের জন্য শশীকে যাদব পীড়াপিড়ি করিতেছেন। এসব ছাড়া আরও অনেক কথাই রটিয়াছিল, তবুও তখনও জনরবটা অস্বীকার করিবার উপায় হয়তো থাকিত যাদবের। বাজিতপুর যাওয়ার আগে শ্রীনাথকে শশী যা বলিয়া গিয়াছিল, তাহাই যাদবের সবচেয়ে বড় বিপদের কারণ হইয়াছে। শশীর কথা সহজে লোকে অবিশ্বাস করে না। তাছাড়া যাদবের বিশেষ প্রিয় পাত্র বলিয়াই লোকে তাহাকে জানে। তবু শশী গ্রামে থাকিলে যাদব হয়তো স্বীকার করিবার আগে তাহাকে ডাকিয়া পাঠাইতেন, বলিতেন, এরা কি বলছে শোনো শশী। কিন্তু তাকে পাওয়া যায় নাই। গ্রামে আলোড়ন তুলিয়া দিয়া সে চলিয়া গিয়াছিল। তারপর সারা জীবনের চেষ্টায় গড়িয়া তোলা মানুষের অস্বাভাবিক
ভক্তি ক্ষুণ্ণ হইবার ভয়ে, খানিকটা এই ভক্তি বাড়ানোর লোভে যাদব জনমতের স্রোতে ভাসিয়া গিয়াছেন। শ্রীনাথ আসিয়া সদলে কাঁদিয়া পড়িবার সময় যাদবের মনের ভাব কি রকম হইয়াছিল শশী কিছু কিছু অনুমান করিতে পারে। রথের দিন মরিবার কথা শশীকে তিনি যাহা বলিয়াছেন সে কথা যাদবের স্মরণ ছিল। শশীর কথায় গ্রামের লোক কতখানি বিশ্বাস রাখে তাও তিনি মনে রাখিয়াছিলেন। শশী গ্রামে নাই শুনিয়া ভাবিয়াছিলেন, এখন যদি তিনি অস্বীকার করেন যে আগামী রথের দিন মরিবার কথা শশীকে বলেন নাই, শশী গ্রামে ফিরিবা মাত্র সকলে তাহাকে এই বিষয়ে প্রশ্ন করিবে। হয়তো ধৈর্য ধরিতে না পারিয়া কেহ বাজিতপুরে ছুটিয়া গিয়াও শশীর সঙ্গে দেখা করিয়া আসিবে। ব্যাপারটির গুরুত্ব শশী কিছু বুঝিতে পারিবে না। একবার সে যা বলিয়াছে আবার সেই কথাই বলিবে। লোকে তখন মনে করিবে হয় শশী মিথ্যাবাদী, নয় যাদব নিজে। আরও কত কি হয়তো যাদব ভাবিয়াছিলেন। হয়তো জনরবের পিছনে কিরূপ এবং কতখানি শক্তি আছে বুঝিতে না পারিয়া যাদবের ভয় হইয়াছিল যে বিরোধিতা করিলে জীবন অপেক্ষা যাহা তার প্রিয় তাহা বিনষ্ট হইয়া যাইবে। হয়তো সমবেত মানুষগুলির উচ্ছ্বাস নেশার মতো আচ্ছন্ন করিয়া দিয়াছিল যাদবকে। ভাবিবার তাহার সময় থাকে নাই। শশী কুসুমকে বলিল, মিথ্যে কথাগুলো বলে বেড়ালে কেন বউ? কুসুম বলিল, বলতে কেমন ইচ্ছে হচ্ছিল ছোটবাবু, তাই। মাথাটা তোমার খারাপ নাকি? সময় সময় তাই ভাবি বউ, অবাক মানুষ তুমি। কয়েকটা দিন চলিয়া গেল। কলিযুগের ইচ্ছা মৃত্যু মহাপুরুষ যাদবকে দেখিবার জন্য নিকট ও দূরবর্তী গ্রামের লোক কায়েতপাড়ার পথটিকে জনাকুল করিয়া রাখিল। মুড়িচিড়া বেচিয়া শ্রীনাথ আর লোচনময়রা বোধহয় বড়লোকই হইয়া গেল। শ্রীনাথ দুহাতে মুড়িচিড়া বেচে, দুহাতে পয়সা লইয়া কাঠের বাক্সে রাখে, সর্বক্ষণ হায় হায় করে। কয়েকদিনে পাগল দিদি শীর্ণ হইয়া গেলেন। শশীর মনেও গুরুভার চাপিয়া আছে। রথের দিন কি হইবে সে বুঝিতে পারে না। সত্যই কি মনের জোরে যাদব সেদিন দেহত্যাগ করিতে পারিবেন? এ যে বিশ্বাস করা যায় না। না মরিলেই বা যাদবের কি অবস্থা হইবে? যেখানে যায় শশী এই কথাই আলোচিত হইতে শুনিতে পায়। যাদব মরিবেন বলিয়া অনেকেরই আফসোস নাই, সাগ্রহে রথের দিনটি প্রতীক্ষা করিতেছে। শশীকে চুপ করিয়া থাকিতে হয়। মিথ্যার ভিত্তিতে যে এত বড় ব্যাপারটা গড়িয়াছে মুখ ফুটিয়া প্রকাশ করিবার উপায় নাই। এই জনমতের উৎস সে, কিন্তু এ গুজবকে পরিবর্তিত করিবার ক্ষমতা তাহার নাই। একটি অগ্নিস্ফুলিঙ্গ হইতে শুকনো চালে আগুন ধরিয়াছে, কারো ক্ষমতা নাই আগুন নিভাইতে পারে। একটা অদ্ভুত অসহায়তার উপলব্ধি হয় শশীর। প্রাত্যহিক জীবনে যাদের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না মানুষের, তাদের সমবেত মতামত যে কতদূর অনিবার্য একটা অন্ধ নির্মম শক্তি হইয়া উঠিতে পারে, আজ সে তাহা প্রথম বুঝিতে পারে। যাদবের বাড়ি গিয়া শশী বসে, যাদবের ভাব লক্ষ্য করে। মনে হয় কি একটা তীব্র নেশায় যাদব আচ্ছন্ন, অভিভূত হইয়া গিয়াছেন। ব্যাপারটা যেন তার কাছে ক্রমে ক্রমে পরম উপভোগ্য হইয়া উঠিতেছে। বিশ্রাম করিতে কিছুক্ষণের জন্য ভিতরে আসেন, তারপর আবার বাহিরে গিয়া দর্শনার্থীদের সামনে বসেন। মুখ দিয়া ফোয়ারার মতো ধর্ম ও দর্শন যোগ সাধনার কথা বাহির হয়। সেসব অপূর্ব বাণী শুনিয়া শশী অবাক মানে। কি এক অত্যাশ্চর্য প্রেরণা যেন আসিয়াছে যাদবের। মুখের উপদেশ শুনিয়া অভিভূত হইয়া যাইতে হয়। এক অপরূপ আনন্দে অন্তর ভরিয়া যায়। এক অনায়ত্ত আধ্যাত্ম জগতে উত্তীর্ণ হওয়ার জন্য ব্যাকুলতা জাগে অপরিসীম। পাগল দিদি কাতর কণ্ঠে বলেন, এ কি হলো শশী? শশী চুপচাপ ভাবে। একদিন সে যাদবকে বলে, পণ্ডিত মশাই, রথের দিন আমাদের ছেড়ে যাবেন? যদি ঠিক করেই থাকেন, এখানে থেকে কি করবেন? পুরী চলে যান না, রথের আসল উৎসব হয় সেখানে। এখানে তো কিছুই নেই,
বাবুদের রথ সবচেয়ে বড়, তাও 3 হাতের বেশি উঁচু হবে না। আপনার পুরী যাওয়াই উচিত। যাদবের যেন চমক ভাঙে। পুরী যেতে বলছো? শশীর ভয় হয় যে পুরী যাইতে বলার আসল অর্থ যাদব হয়তো বুঝিতে পারেন নাই। কত ভাবিয়া যাদবের সমস্যার এই সমাধান সে আবিষ্কার করিয়াছে। পুরী যান বা না যান যাদব, এত বড় দেশটা পড়িয়া আছে, পুরী যাওয়ার নাম করিয়া যেখানে খুশি তিনি চলিয়া যাইতে পারেন, বাস করিতে পারেন অজানা দেশে অচেনা মানুষের মধ্যে। রথের দিন না মরিলেও যেখানে তাহার লজ্জা নাই। স্পষ্ট করিয়া যাদবকে কথাটা বুঝাইয়া বলা যায় না। ভান তো যাদব শশীর কাছেও বজায় রাখিয়াছেন। সে ইঙ্গিতে বলে, জিনিসপত্র নিয়ে পাগল দিদিকে সঙ্গে করে পুরী চলে যান পণ্ডিত মশাই। গায়ের লোক হইচই করে যে কষ্টটা আপনাকে দিচ্ছে, শেষ সময়টা স্বস্তি পাচ্ছেন না, সেখানে কেউ আপনার নাগাল পাবে না। পাগল দিদি মেঝেতে এলাইয়া পড়িয়াছিলেন, সহসা উঠিয়া বসেন। যাদব সবিস্ময়ে চাহিয়া থাকেন শশীর দিকে। শশী আবার ইঙ্গিতে বলে, পুরী যাবার নাম করে বেরিয়ে পড়ুন। তারপর পুরী যে আপনাকে যেতে হবে তার তো কোনো মানে নেই। অন্য কোনো তীর্থে যেতে চান, পথে মত বদলে তাই যাবেন। অচেনা লোকের মধ্যে শেষ কটা দিন শান্তিতে কাটিয়ে দিতে পারবেন। গম্ভীরভাবে মাথা নাড়ে শশী। এছাড়া গায়ের লোকের হাত থেকে আপনার রেহাই পাবার আর তো কোনো পথ দেখতে পাই না। কি বলছো শশী? শেষকালে পালিয়ে যাব? যাদব বলেন। পালিয়ে কেন, তীর্থে যাবেন, বলে শশী। যাদব কি ভাবেন কে জানি, দপ করিয়া জ্বলিয়া ওঠেন আগুনের মতো। রাগে কাঁপিতে কাঁপিতে বলেন, আমার সঙ্গে তুমি পরিহাস করছো শশী? ঠাট্টা জুড়েছ? আমি ভণ্ডামি আরম্ভ করেছি ভেবে নিয়েছ না? কোনোদিন আমাকে তুমি বিশ্বাস করনি, চিরকাল ভেবে এসেছ আমার সব ভরং। লোক ঠকিয়ে আমি জীবন কাটিয়েছি, 2 পাতা ইংরেজি পড়ে সবজান্তা হয়ে উঠেছ। এইসব তুমি কি বুঝবে? কি তুমি জানো যোগ সাধনে? তুমি তো ম্লেচ্ছাচারী নাস্তিক। স্নেহ করে বলে কখনো কিছু বলিনি তোমাকে, উপদেশ দিয়ে ধর্মের কথা বলে বরং চেষ্টাই করেছি যাতে তোমার মতিগতি ফেরে। আসল শয়তান বাস করে তোমার মধ্যে। আমার সাধ্য কি কিছু করি তোমার জন্যে? যাও বাপু তুমি সামনে থেকে, আমার তোমার মুখ দেখলে পাপ হয়। কে জানি তো শশীকে যাদব এমন করিয়া বকিতে পারে। এ জগতে পাগল দিদির পর সেই যে তার সবচেয়ে স্নেহের পাত্র। মুখ দেখিলে পাপ হয়। ম্লেচ্ছাচারী নাস্তিক। মরণ অথবা অপযশের মধ্যে একটা যাকে বাছিয়া লইতে হইবে কদিনের মধ্যে, তাকে বাঁচিবার উপায় বলিয়া দিতে যাওয়ার কি অপরূপ পুরস্কার! যাদবের তিরস্কারে শশী ছেলে মানুষের মতো দুঃখে অভিমানে কাতর হইয়া থাকে। তবে কি যাদব সত্যই রথের দিন দেহত্যাগ করিবেন? মৃত্যুর ওই দিনটি যে তাহার নির্ধারিত হইয়া আছে যোগের শক্তিতে বহুদিন হইতেই যাদব তবে তাহা জানিয়া রাখিয়াছিলেন। তা যদি হয় তবে সন্দেহ নাই যে সে ম্লেচ্ছাচারী নাস্তিক। এখনো তো তাহার বিশ্বাস হয় না যে মানুষ নিজের ইচ্ছায় মরিতে পারে, মরিবার আগে জানিতে পারে কবে মরণ হইবে। বিশ্বাস হয় না। তবু শশীর মনের আড়ালে লুকানো গ্রাম্য কুসংস্কার নাড়া খাইয়াছে। এক এক সময় তাহার মনে হয় হয়তো আছে বাঁধা যুক্তির অতিরিক্ত কিছু, হয়তো আছে জগতে। যাদব আর যাদবের মতো মানুষেরা যার সন্ধান রাখেন। দলে দলে লোক আসিয়া যে যাদবের পায়ে লুটাইয়া পড়িতেছে, এদের সকলেরই বিশ্বাস কি মিথ্যা? সাধারণ মানুষের চেয়ে অতিরিক্ত কিছু যদি নাই থাকে যাদবের মধ্যে, এতগুলি লোক কি অকারণে এমনই পাগল হইয়া উঠিয়াছে? 10-12 ক্রোশ দূরবর্তী গ্রাম হইতে সপরিবারে গৃহস্থ আসিয়াছে, বাসা বাঁধিয়া আছে গাছতলায়। কত নরনারীর চোখে শশী জল পড়িতে দেখিয়াছে। কায়েত পাড়ার পথে নামিয়া দাঁড়াইলেই মনে হয় এ যেন তীর্থ। সকল বয়সের যে সমস্ত নরনারী এদিক ওদিক বিচরণ করিতেছে, প্রাত্যহিক জীবনের হিংসা, দেশ, স্বার্থপরতার সঞ্চিত গ্লানি তারা পিছনে ফেলিয়া আসিয়াছে, ভুলিয়া গিয়াছে পার্থিব সুখের কামনা।
লাভের হিসাব। হয়তো সাময়িক ফিরিয়া গিয়া সংকীর্ণ জীবনের কদর্যতায় আবার সকলে মুখ গুজিয়া দিবে, তবু ওদের মুখের উৎসুক একাগ্রতা আজ তো মুগ্ধ করিয়া দেয়। সকলে যাদবকে লইয়া ব্যাপৃত থাকায় শশীর সঙ্গে দেখা করার সুবিধা হইয়াছে কুসুমের। সে উদ্বিগ্ন কণ্ঠে বলে, মুখ এত শুকনো কেন? মনটা ভালো নেই বউ। ও মা, কি হলো মনের? শশী বিরক্ত হইয়া বলে, তোমার কাছে অত কৈফিয়ত দিতে পারবো না বউ। কুসুম সগর্বে মাথা তুলিয়া বলে, কৈফিয়ত কেউ চাইনি আপনার কাছে, মুখ শুকনো দেখে মায়া হলো, তাই জানতে এলাম অসুখ বিসুখ হয়েছে নাকি। সংসারে জানেন ছোটবাবু, যেচে মায়া করতে গেলে পদে পদে অপমান হতে হয়। আমি এদিকে চলে যাচ্ছি বাপের বাড়ি, কৈফিয়ত চাইব? শশী নরম হইয়া বলে, গায়ে এত বড় ব্যাপার ঘটছে, দেখা হলে ও বিষয়ে তুমি কিছুই বলো না, শুধু আমার আর তোমার নিজের কথা বলবার কি আর কথা নেই জগতে? নেই, কত আজে বাজে কথা আছে, সীমা নেই তার। বলিয়া কুসুম হাসে। শশী বলে, হালকা ভাবটা একটু কমাও বউ, বাপের বাড়ি যাবে তা তো শুনছি ঢের দিন থেকে, যাওয়া তো হয় না। কুসুম সপ্রতিভভাবে বলে, যেতে পারি না। তারপর বলে, যেসব মজার কাণ্ড গায়ে, 70 বছরের একটা বুড়ো মরবে তাই নিয়ে 10টা গায়ের লোক হৈ হৈ করছে, বেঁচে থাকলে আরও কত দেখব। কুসুমের এই ধরনের কথাবার্তা শশীর যে খুব ভালো লাগিল তা নয়, তবু একা একা ভাবিতে ভাবিতে মনের মধ্যে যে বদ্ধ আবহাওয়ার সৃষ্টি হইয়াছিল, খানিকটা খোলা বায়ু আসিয়া তা যেন কিছু হালকা করিয়া দিল। তাই বটে, এত সে বিচলিত হইয়াছে কেন একটা গ্রাম্য ব্যাপারে? মরেন তো মরিবেন যাদব, তার কি আসিয়া যায়? দুদিন পরে এ গাঁয়ে বাস করিবার স্মৃতিটুকু মনে আনিবার সময়ও কি থাকিবে তাহার? বিকালে সেদিন শ্রীনাথ আসিয়া শশীকে ডাকিয়া গেল। পরদিন আসিলেন পাগল দিদি স্বয়ং। না গিয়া শশীর উপায় থাকিল না। পাগল দিদি বলিলেন, তীর্থে যাবার কথা তো বলে এলি ভাই, গিয়ে কি হবে? দল বেঁধে গায়ের লোক সঙ্গে যাবে? এত লোক দিন রাত পাহারা দিচ্ছে, সকলের নজর এড়িয়ে পালাবো কোথায়? একটু যেন গা ঝাড়া দিয়া উঠিয়াছেন পাগল দিদি। কোনোদিকে আশার আলো দেখিতে পাইয়াছেন কিনা কে জানি। মুখখানা খুব বিষণ্ণ কিন্তু শান্ত। ভয় ও উদ্বেগের ছাপটা মুছিয়া গিয়াছে। চলিতে চলিতে বলিলেন, পালিয়ে গিয়েই বা কি হবে বল? ক বছর বা আর বাঁচব? বিদেশে নতুন লোকের মধ্যে কত কষ্ট হবে, মনে একটা আফসোস থাকবে। অমন করে দুটো একটা বছর বেশি বেঁচে থেকে সুখটা কি হবে তাই ভাবি। তার চেয়ে এভাবে যাওয়া ঢের বেশি গৌরবের। শশী বলিল, কিন্তু নিজের ইচ্ছায় যখন খুশি কেউ কি যেতে পারে দিদি? ও যে সিদ্ধি লাভ করেছে রে পাগল, ওর অসাধ্য কিছু আছে? পাগল দিদি বোধহয় লুকাইয়া আসিয়াছিলেন। তাহাকে দেখিবা মাত্র একদল নরনারী আসিয়া ঝাঁকিয়া ধরিল। শশীর সঙ্গে অতি কষ্টে বাড়িতে ঢুকিয়া তিনি দরজা বন্ধ করিয়া দিলেন। ভিড় পাগল দিদির সহ্য হয় না। তাহাকে দেখিবার জন্য জনতা চেঁচামেচি করে, কিন্তু তিনি কখনো বাহিরে আসেন না। তেল সিঁদুর হাতে করিয়া মেয়েরা তাহার রুদ্ধ দরজার সম্মুখ হইতে ফিরিয়া যায়। যাদব ভিতরে আসিয়া বলিলেন, শশী এসেছ? সেদিন একটু বকেছিলাম বলে রাগ করে কদিন আর দেখাই দিলে না ভাই। তোমার কথা ভাবছিলাম শশী, কত ক্ষতি করে গিয়েছিলে সেদিন, তোমার সে ধারণা নেই। মায়ার বশে কুপরামর্শ দিয়ে গেলে, থেকে থেকে কথাটা বিমনা করে দিয়েছে। সহজে তুচ্ছ তো করতে পারি না তোমার কথা। অনেক কথা বলেন যাদব। তিনি তো চলিলেন। পাগল দিদিকে শশী যেন দেখাশোনা করে। এতকাল অসুখ বিসুখ হইলে সূর্যবিজ্ঞানের জোরে আরোগ্য তিনিই করিয়াছেন। এবার হয়তো শশীর ওষুধ খাইতে হইবে। শিখলে পারতে শশী সূর্যবিজ্ঞান। বামুনের ছেলে নও, মন্ত্রশিষ্য তোমাকে করতে পারি না, বিদ্যেটা শিখিয়ে দিতে পারতাম, শিখবে? যাদব হাসিলেন, আর তো শেখবার সময় নেই শশী। রথের দুদিন আগে খুব বৃষ্টি হইয়া গিয়াছিল। সেই দিনও সকালের দিকে কখনো কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়িল, কখনো মেঘলা করিয়া রহিল। আগের দিন সন্ধ্যা হইতে
সংকীর্তন আরম্ভ হইয়াছিল। সারা রাত্রি এক মুহূর্ত বিরাম হয় নাই। সকালবেলা নূতন নূতন লোক আসিয়া দল ভারী করিয়াছে, কীর্তন আরও জাঁকিয়া উঠিয়াছে। যাদব স্নান করিয়া পট্টবস্ত্র পরিধান করিয়াছেন, সকলে ফুলের মালায় তাহাকে সাজাইয়াছে। পাগল দিদিও আজ রেহাই পান নাই, তার গলাতেও উঠিয়াছে অনেকগুলি ফুলের মালা। তবে তেল সিঁদুর দেওয়া সধবারা বন্ধ করিয়াছে। আজ যার বৈধব্য যোগ তাকে ওসবার দেওয়া যায় না। বেলা বাড়িবার সঙ্গে যাদবের বাড়ির সামনে আর কায়েতপাড়ার পথে লোকে লোকারণ্য হইয়া উঠিল। গাউদিয়া, সাতগাঁ আর উখাড়া গ্রামের একদল ছেলে ভলেন্টিয়ার হইয়া কাজ করিতেছে। উৎসাহ তাদেরই বেশি। বাঁশ বাঁধিয়া দর্শনার্থী মেয়ে পুরুষের পথ পৃথক করিয়া দেওয়া হইয়াছে। ভাঙা দাওয়ায় যাদবের বসিবার আসন। অঙ্গনে কয়েকটা চৌকি ফেলিয়া গ্রামের মাতব্বরেরা বসিয়াছেন। তাদের হুঁকা টানা ও আলাপ আলোচনার ভঙ্গি উৎসব বাড়ির মতো, যেন বিবাহ উপনয়ন সম্পন্ন করাইতে আসিয়াছেন। শীতলবাবু ও বিমলবাবু সকালে একবার আসিয়াছিলেন, দুপুরে আবার আসিলেন। বাবুদের বাড়ির মেয়েরা আসিলেন অপরাহ্নে। যাদব এবং পাগল দিদির তখন মুড়মুষো অবস্থা। শশী আগাগোড়া দুজনকে লক্ষ্য করিয়াছিল। বেলা 11টার পর হইতে দুজনেই ধীরে ধীরে নিস্তেজ ও নিদ্রাতুর হইয়া আসিতেছেন দেখিয়া মনের মধ্যে তাহার আরম্ভ হইয়াছিল তোলপাড়। আরও খানিকক্ষণ পরে শশীর দিকে ঢুলু ঢুলু চোখ মেলিয়া একবার মাত্র চাহিয়া যাদব এক অদ্ভুত হাসি হাসিয়াছিলেন। পাগল দিদি তখন চোখ বুজিয়াছেন। যাদবের মুখ ঢাকিয়া গিয়াছিল চটচটে ঘামে আর কালিমায়। চোখের তারা দুটি সংকুচিত হইয়া আসিয়াছিল। ৩-৪ হাজার ব্যগ্র উত্তেজিত লোকের মধ্যে ডাক্তার শুধু শশী একা। সে শিহরিয়া উঠিয়াছিল, তবু পলক সে ফেলিতে পারে নাই। যাদব ও পাগল দিদির দেহে পরিচিত মৃত্যুর পরিচিত লক্ষণগুলির আবির্ভাব একে একে চাহিয়া দেখিয়াছিল। সকলে যখন টের পাইল যাদবের সঙ্গে পাগল দিদিও পরলোকে চলিয়াছেন, যাদবের আগেই হয়তো তাহার শেষ নিঃশ্বাস পড়িবে, চারিদিকে নূতন করিয়া একটা হইচই পড়িয়া গেল। ছেলে, বুড়ো, স্ত্রী, পুরুষ একেবারে যেন খেপিয়া উঠিল। ভলেন্টিয়ারদের চেষ্টায় এতক্ষণ সকলের দর্শন ও প্রণাম শৃঙ্খলাবদ্ধভাবেই চলিতেছিল। এবার আর কাহাকেও সংযত করা গেল না। যাদব আর পাগল দিদি বুঝি পিষিয়াই যান ভিড়ে। পাগল দিদির দুটি পা ঢাকিয়া গেল সিঁদুরে। তারপর ছেলেদের চেষ্টায় জনতা ঠেকাইবার ব্যবস্থা হইলে শয্যা রচনা করিয়া পাশাপাশি দুজনকে শোয়ানো হইল। কায়েতপাড়ার সংকীর্ণ পথে কোনোবার রথ চলে নাই। শীতলবাবুর হুকুমে বেলা প্রায় ৩টার সময় বাবুদের রথটি অনেক চেষ্টায় যাদবের গৃহের সম্মুখ পর্যন্ত টানিয়া আনা হইল। পাগল দিদিকে কোনো মতে চোখ মেলানো গেল না। যাদব কষ্টে চোখ মেলিয়া একবার চাহিলেন। চোখের তারা দুটি এখন তাহার আরও ছোট হইয়া গিয়াছে। তারপর যাদবও আর সারা শব্দ দিলেন না। সকলে বলিল সমাধি। পাগল দিদি মারা গেলেন ঘণ্টাখানেক পরে। ঠিক সময়টি কেহ ধরিতে পারিল না। একটি ব্রাহ্মণ সধবা গঙ্গা জলে মুখের ফেনা ধুইয়া দিলেন। যাদবের শেষ নিঃশ্বাস পড়িল গোধূলি বেলায়। শশীর স্পর্শ করিবার অধিকার নাই। তফাত হইতে সে ব্যাকুলভাবে বলিল, ওর মুখে কেউ গঙ্গা জল দিন। সত্য মিথ্যায় জড়ানো জগৎ, মিথ্যারও মহত্ব আছে। হাজার হাজার মানুষকে পাগল করিয়া দিতে পারে মিথ্যার মোহ। চিরকালের জন্য সত্য হইয়াও থাকিতে পারে মিথ্যা। যারা যাদব ও পাগল দিদির পদধূলি মাথায় তুলিয়া ধন্য হইয়াছিল, তাদের মধ্যে কে দুজনের মৃত্যু রহস্য অনুমান করিতে পারিবে? চিরদিনের জন্য এ ঘটনা মনে গাঁথা হইয়া রহিল, এক অপূর্ব অপার্থিব দৃশ্যের স্মৃতি। দুঃখ যন্ত্রণার সময় এ কথা মনে পড়িবে। জীবন রুক্ষ নিরস হইয়া উঠিলে এ আশা করিবার সাহস থাকিবে যে খুঁজিলে এমন কিছু পাওয়া যায় জগতে। বাঁচিয়া থাকার চেয়ে যা বড়,
শোক দুঃখ জীবনের অসহ্য ক্লান্তি এসব তো তুচ্ছ। মরণকে পর্যন্ত মানুষ মনের জোরে জয় করিতে পারে। কত সংকীর্ণ দুর্বল চিত্তে যে যাদব বৃহতের জন্য মৃদু হোক প্রবল হোক ব্যাকুলতা জাগাইয়া রাখিয়া গিয়াছেন, শশী তাই ভাবে। যখন ভাবে তখন আপিমের ক্রিয়ায় যাদবের চামড়া ঢাকিয়া চটচটে ঘাম, বিন্দুর মতো ছোট হইয়া আসা চোখের তারকা আর মুখে ফেনা উঠিবার কথা সে ভুলিয়া যায়। বর্ষা আসিয়াছে, খালে জল বাড়িল, ডোবা পুকুর ভরিয়া উঠিল, চারিদিকে কাদা ভাঙা পথে কোথাও যাওয়া মুশকিল। পালকি বেহারাদের পা কাদায় ডুবিয়া যায়, খুব ধীরে ধীরে চলিতে হয়। এমনই বৃষ্টি বাদলের মধ্যে একদিন কুসুমের বাবা মেয়েকে লইতে আসিল। সেই দিন তালপুকুরের ধারে কুসুম কেমন করিয়া পড়িয়া গেল সেই জানে। বলিল কোমরে চোট লাগিয়াছে, আর হাতটা গিয়াছে ভাঙিয়া। কি করে যাব তোমার সঙ্গে? আমি তো যেতে পারবো না বাবা, পুজোর সময় এসে আমায় নিয়ে যেও। কুসুমের বাবা অনন্ত আফসোস করিয়া বলিল, কতকাল যাওয়া হয়নি, তোর মা কাঁদা কাটা করেন কুশি, দুটো দিন বরং দেখে যাই, ব্যথাটা যদি কমে। কুসুম বলিল, 2-4 দিনে এ ব্যথা কি কমবে বাবা? কোমরের ব্যথায় নড়তে পারি না, হাড়টার কিছু ভেঙেছে নাকি কে জানে। হাতটা সত্যই মচকাইয়া গিয়াছিল। শশী আসিয়া পরীক্ষা করিবার সময় এক ফাঁকি জিজ্ঞাসা করিল, ইচ্ছে করে পড়নি তো বউ? কি যে বলেন ছোটবাবু, ইচ্ছে করে পড়ে কেউ কোমর ভাঙে? হাতে তবে তোমার কিছু হয়নি, শুধু কোমর ভেঙেছে না? হাতও ভেঙেছে, কুসুম বলিল। শশী হাতটা নাড়িয়া চাড়িয়া বলিল, কই বেশি ফোলেনি তো। কুসুম রাগিয়া বলিল, আবার কি ফুলবে ছোটবাবু? ফুলে কি ঢাক হবে? পরদিন দুপুরবেলা আকাশ ঢাকা মেঘে চারিদিক অন্ধকার হইয়া আসিয়াছিল। শশী বসিয়াছিল নিজের ঘরে। গ্রামান্তরে রোগী দেখিতে যাইবার কথা ছিল, মেঘ দেখিয়া বাহির হয় নাই। নানা কথা ভাবিতে ভাবিতে জোরে বৃষ্টি নামিয়া আসিল। পরক্ষণে আসিল কুসুম, হাতের ব্যথা সহিতে না পারিয়া ওষুধ লইতে আসিয়াছে। শশী বলিল, হাতে এমন কি ব্যথা হলো যে এই বৃষ্টি মাথায় করে ওষুধ নিতে এলে? এলেই বা কি করে, কোমর না তোমার ভেঙে গেছে? কুসুম অস্পষ্টভাবে বলিল, কষ্ট করে এলাম। কেন কেন তা এলে? বিকেলে আমিই তো যেতাম। সইতে পারি না ছোটবাবু। এবার শশী একটু বিবর্ণ হইয়া গেল। চিরকাল এমনভাবে চলিবে না সে জানিত, একদিন ছেলে খেলায় আর কুলাইবে না, তবু এমন বাদলায় কুসুম বোঝাপড়া করিতে আসিল। কুসুমকে দোষ দেওয়া যায় না, ভাষা ভাষা হালকা ভাবের আড়াল দিয়া এই দিনটিকে এড়াইয়া চলিবার চেষ্টা বড় নির্মম। কুসুম যে এতদিন সহ্য করিয়াছে তাই আশ্চর্য। যাই থাক তার মনে, কুসুমের কি আসিয়া যায়? সে কেন চিরকাল তার ভীরু নীরবতাকে প্রশ্রয় দিয়া যাইবে? দীর্ঘকাল ধরিয়া কুসুমের প্রতি নিজের অন্যায় ব্যবহার মনে করিয়া শশীর লজ্জাবোধ হইল। মৃদুস্বরে সে বলিল, কিছু মনে করো না বউ, আমার আগেই বোঝা উচিত ছিল। কুসুম কথা বলিল না। শশী যেন তাতে আরো বিবর্ণ হইয়া গেল। জানালা দিয়া ঘরে ছাঁট আসিতেছিল। উঠিয়া জানলাটা বন্ধ করিয়া এতক্ষণে সে হঠাৎ অত্যন্ত বেখাপ্পা ভদ্রতা করিয়া বলিল, বসো না বউ, বসো ওইখানে। কুসুম বসিল এবং বসিয়া যেন বাঁচিল। শশী আরো মৃদুস্বরে বলিল, অনেক দিন থেকে তোমায় কটা কথা বলবো ভাবছিলাম বউ, বলি বলি করে বলতে পারিনি। বলা কিন্তু দরকার নয়, আমরা ছেলে মানুষ নই? ইচ্ছে হলে একটা কাজ কি আমরা করতে পারি? বুঝে সুঝে কাজ করা দরকার। এক তো দেখো পড়া নেওয়ার বন্ধু, উপকার করতে গিয়ে চিরকাল ওর শুধু অপকারই করেছি, তবু তাও আমি গ্রাহ্য করতাম না বউ। এই বৃষ্টিতে তুমি এলে, তোমার কাছে সরে বসতে না পেরে আমার যা কষ্ট হচ্ছে, কারো মুখ চেয়ে আমি তা সইতাম না।
কিন্তু আমি গাঁয়েই থাকবো না বউ। আজ বাদে কাল চলে যাব বিদেশে, আর কখনো ফিরবো না। এরকম অবস্থায় একটু মনের জোর করে কুসুম হঠাৎ মুখ তুলিয়া বলিল, হাতে ব্যথা বলে ওষুধ নিতে এলাম, এসব আমাকে কি শোনাচ্ছেন? শশী থতমত খাইয়া গেল। তারপর শুষ্ক স্বরে বলিল, কি বললে? ওষুধ নিতে এসেছ? হাতটার ব্যথা সইতে পারি না ছোটবাবু। শশী ম্লান মুখে বলিল, হাতের ব্যথার ওষুধ তো জানি না বউ, মালিশের ওষুধ যা দিয়ে এসেছি তাই মালিশ করোগে। কি করে যাবে এই বৃষ্টিতে? কি করে এলাম? বলিয়া কুসুম দরজা খুলিয়া বৃষ্টির মধ্যে নামিয়া গেল। চলন দেখিয়া মনে হইল না কাল সে কোমরে চোট পাইয়া শয্যাগত ছিল। শশীর মনে বর্ষার মতো বিষণ্ণতা ঘনাইয়া আসে। কুসুম শেষে এমন দুর্বোধ্য হইয়া উঠিল। সে কত আশা করিয়াছিল কুসুম ধীর শান্তভাবে তার সমস্ত কথা শুনিবে, সমস্ত বুঝিতে পারিবে। কোথাও এতটুকু না বোঝার কিছু না থাকায় তাদের দুজনের কারো মনে দুঃখ থাকিবে না, অভিমান থাকিবে না, লজ্জাও থাকিবে না। বোঝাপড়া শেষ হইবে গভীর অন্তরঙ্গতায়, নিবিড় সহানুভূতিতে। তার বদলে এ কি হইল? ভাবিয়া ভাবিয়া শশীর মনে হইল গ্রাম্য মন কুসুমের কিছু তার বুঝিবার ক্ষমতা নাই। পরদিন পরাণের কাছে সে খবর পাইল কুসুমের হাত আর কোমরের ব্যথা কমিয়াছে। কাল সে বাপের বাড়ি যাইবে। কদিন থাকবে বাপের বাড়ি? বলছে তো পুজো পেরিয়ে আসবে। কদিন থাকে এখন? তোমার কষ্ট হবে পরাণ? শশী বলিল। পরাণ গম্ভীর মুখে বলিল, কিসের কষ্ট? দুবেলা ভাত দুটো মাই ফুটিয়ে দিতে পারবে। ভেবে চিনতে আমি একরকম পাঠাচ্ছি ছোটবাবু। বাপের বাড়ি যেতে না পেলে মেয়ে মানুষের মাথা বিগড়ে যায়। রাত্রে কিছু ঠিক ছিল না, ভোর রাত্রে গোবর্ধন এবং আরো দুজন মাঝিকে তুলিয়া শশী বাজিতপুর যাইবে বলিয়া বাহির হইয়া পড়িল। একা বাজিতপুর যাইতে বড় নৌকা সে ব্যবহার করে না। ছোট নৌকায় গোবর্ধন একাই তাহাকে লইয়া যায়। আজ তাহার বড় নৌকাটির প্রয়োজন হইল কেন কেহ বুঝিতে পারিল না। বিছানা পাতিয়া জলের কুঁজো, বাড়ির তৈরি খাবার ভরা টিফিন কেরিয়ার, একডালা পাকা আম, চায়ের সরঞ্জাম, ওষুধের ব্যাগ প্রভৃতি নৌকায় তুলিয়া গোবর্ধন সব ঠিক করিয়া ফেলিল। শশী কিন্তু নৌকা খুলিল না। তীরে দাঁড়াইয়া টানিতে লাগিল সিগারেট। রোদ উঠিবার পর কুসুমের ডুলি আসিল ঘাটে, সঙ্গে অনন্ত আর পরাণ। শশীকে দেখিয়া পরাণ বলিল, ছোটবাবু যে এখানে? শশী বলিল, বাজিতপুরে যাব পরাণ, তোমাদের জন্য দাঁড়িয়েছিলাম। তোমাদের ও ছোট নৌকায় এদের নিয়ে কাজ নেই। বাজিতপুর পর্যন্ত আমার নৌকায় চলো, সেখানে ভালো দেখে একটা নৌকা ঠিক করে দেব। তাই হোক, কারো আপত্তি নাই। পরাণকে ধরিয়া কুসুম শশীর নৌকায় উঠিল। তার তোরঙ্গ, বোঁচকা ও অন্য সব জিনিস তোলা হইলে শশী বলিল, তুমি ছইয়ের মধ্যে বিছানায় বসবে যাও বউ। সামনের দিকে এগিয়ে বসো, তাহলে চারদিক দেখে দেখে যেতে পারবে।